বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জেট প্ল্যান্টের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। শীতকালে যদি তোমাদের বাগানের জেট প্ল্যান্ট শুকিয়ে গিয়ে থাকে, যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে গিয়ে থাকে, অথবা যদি গাছের কোনো রকম কোনো গ্রোথ না থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা টিপসের কথা বলবো এবং সম্পূর্ণ ঘরোয়া ফার্টিলাইজারের কথা বলবো, যে খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই আবার তোমাদের বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্ট কিন্তু সবুজ ও সতেজ হয়ে উঠবে। তাছাড়া আজকের ভিডিওতে দেখাবো নতুন জেট প্ল্যান্ট বা ক্র্যাসুলা ওভাটা কিনে এনে আমরা কিভাবে প্রতিস্থাপন করব, কোন মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করলে সারা বছর আমাদের বাগানে এই গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ আমরা বেশিরভাগ সময় এই সমস্ত গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন তো করি, কিন্তু কিছুদিন পর থেকে এই গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় বা মারা যায়। কিন্তু আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং আমি যেভাবে মাটি তৈরি করার কথা বলবো সেইভাবে যদি মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করো, তাহলে সারা বছর তোমাদের কিন্তু এই গাছ নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করবো। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই দেখাবো যে ক্র্যাসুলা ওভাটা বা জেট প্ল্যান্ট গাছ আমরা কিভাবে প্রতিস্থাপন করব। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো ক্র্যাসুলা ওভাটা, আর আমার হাতে যে গাছ দুটো চারা দুটো দেখতে পাচ্ছ এগুলো হলো জেট প্ল্যান্টের চারা। তো এই চারা দুটো আমি কিন্তু নিজে তৈরি করেছি। সাধারণ মাটি এবং বালি, সমপরিমাণ মাটি এবং বালি মিশিয়ে এই ডাল দুটো আমি প্রতিস্থাপন করে রেখেছিলাম এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু চারা তৈরি হয়ে গেছে। তো শীতকালে একটু সময় লেগেছে, কিন্তু এখন যদি তোমরা নতুন ডাল কেটে প্রতিস্থাপন করো তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু ছোট ছোট চারা গাছ তৈরি হয়ে যাবে। তো এই দুটো গাছ আমি প্রথমে প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো, তারপর বলবো জেট প্ল্যান্টের কিভাবে আমরা পরিচর্যা করব। এই গ্রীষ্মকালে আমরা কিভাবে পরিচর্যা করব, কিভাবে পরিচর্যা করলে গাছের খুব ভালো গ্রোথ হবে। তো দেখো, আমি এখানে ক্র্যাসুলা ওভাটা প্রতিস্থাপন করার জন্য একটা 6 ইঞ্চি মাটির টব নিয়েছি। 6 ইঞ্চি মাটির টব নিয়েছি তার কারণ গাছটা যেহেতু খুব বড় নয়, তাই এইরকম সাইজের টব আমাদের নিতে হবে। খুব বড় গাছ হলে বড় সাইজের টব নিতে হবে। তো দেখো, এখানে নিয়েছি আমি ঢেউ খেলানো খোলামকুচি। ঢেউ খেলানো খোলামকুচি হোলের মধ্যে দিয়ে দিলাম, নিচু দিকটা হোলের দিকে আর উপরে উঁচু দিকটা উপরের দিকে থাকবে। এই বিষয়টা একটু মনে রাখবে, তাহলে কিন্তু গাছে আর কখনো ড্রেনেজ সিস্টেম নিয়ে সমস্যা হবে না। এরপর দিয়ে দেবো ছোট ছোট নুড়ি পাথর। এর পরিবর্তে তোমরা এখানে লাল মোটা দানার বালি দিতে পারো অথবা কোকোপিট বা কম্পোস্ট দিতে পারো। তো এটা একটা বেড তৈরি করে দিতে হবে যেন সরাসরি মিডিয়া না ড্রেনেজ হোলের মুখটা বন্ধ করে দেয়। এবার দেখো, আমি মিডিয়া তৈরি করা দেখাচ্ছি। এই গাছ প্রতিস্থাপন করার জন্য একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করতে হবে। মিডিয়ার হিসাবে আমি এখানে নিয়েছি 50% গার্ডেন সয়েল। যে কোনো বাগানের মাটি নিতে পারবে, তো আমি এখানে বেলে দোআঁশ মাটি নিয়েছি, একটু বালি বালি মাটি। এরপর নিয়েছি আমি এখানে 30% কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, হাতের কাছে যে কম্পোস্ট থাকবে সেই কম্পোস্ট। তো 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট আর 20% লাল মোটা দানার বালি। তো টোটাল হয়ে গেল 100%। তো এইভাবে তোমরা কিন্তু এই জেট প্ল্যান্ট বা ক্র্যাসুলা ওভাটার মাটি তৈরি করবে। আর এই মিডিয়ার সাথে মিশিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। তো 2.5 গ্রাম থেকে 3 গ্রাম পরিমাণ আমি নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি। তো এর পরিবর্তে তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়ো নিতে পারো অথবা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো। তো এই সমস্ত উপাদানগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর গাছটাকে প্রতিস্থাপন করব। দেখো, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, এরকম ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই গ্রো ব্যাগটা কাঁচির সাহায্যে কেটে ফেলবো। তো আমি কিন্তু এই গাছটা এনেছি ঠিক 2 মাস আগে। আমি শীতকালে এই গাছ প্রতিস্থাপন করিনি, এতদিন আমি রেখে দিয়েছিলাম গাছটাকে যত্ন করে। তো এখন আমি প্রতিস্থাপন করছি। দেখো, এবার আমি কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেবো। অর্ধেক পরিমাণ মিডিয়া ভরে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে যেন কোনো রকম কোনো গ্যাপ না থেকে যায়। এবার আমি এই যেটা ক্র্যাসুলা ওভাটা বা জেট প্ল্যান্ট যেটাই প্রতিস্থাপন করো না কেন, এবার এইভাবে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হবে। মিডিল বরাবর প্রতিস্থাপন করে দেওয়ার পর সাইড থেকে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কিন্তু মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। নিচের দিকে একটা পাতা ছিল, এই পাতাটাকে আমি ভেঙে দিলাম। নিচের দিকে কোনো রকম কোনো পাতা রাখার প্রয়োজন নেই, যেহেতু এই গাছগুলোকে আমরা বনসাই করবো, তাই নিচের দিকে কোনো রকম কোনো ডাল রাখার প্রয়োজন নেই। তো দেখো, আমি কিন্তু জেট প্ল্যান্টের ছোটো ছোটো দুটো চারাকেও প্রতিস্থাপন করে দিয়েছি একটা ছোট্ট টবে। তো এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। প্রথমবার যে জলটা আমরা দেবো সেটা কিন্তু ভরপুর মাত্রায় দিতে হবে, কারণ প্রথমবার যে জলটা দিচ্ছি এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু জল আর প্রয়োগ করব না। আর ভরপুর মাত্রায় জল দিলে তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এর ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত না ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু প্রথমবার জলটা প্রয়োগ করতে হবে। তারপর এই গাছগুলোকে আমরা কিন্তু ছায়া জায়গায় রেখে দেবো অন্তত 4-5 দিনের জন্য। তারপর এমন একটা জায়গায় রাখবো যেখানে অন্তত সকাল থেকে সকাল 10টা বা 11টা পর্যন্ত রোদ্দুর আসে। অতিরিক্ত গরমের সময় দুপুরের রোদ্দুরে এই গাছকে রাখা যাবে না, কিন্তু শীতকালে তোমরা সারাদিন চাইলে এই গাছকে রোদ্দুরে রাখতে পারবে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম প্রতিস্থাপনের কথা, এবার আসি পরিচর্যার কথায়। আমরা আমাদের বাগানের যে পুরনো জেট প্ল্যান্ট গাছ সেই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব।
বন্ধুরা, প্রথমেই আমাদের জানতে হবে জেট প্ল্যান্ট ইনডোর না আউটডোর। তো এই গাছ কিন্তু আউটডোর গাছ, তবে খুব বেশি বৃষ্টির জল পছন্দ করে না, আবার খুব বেশি অতিরিক্ত রোদ্দুর পছন্দ করে না। সকাল থেকে সকাল 10টা বা 11টা পর্যন্ত রোদ্দুর আসে এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে, তবেই কিন্তু এই গাছের ভালো গ্রোথ হবে। শীতকাল প্রায় চলেই গেছে, এবার কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, আর ফেব্রুয়ারি মাস থেকে এই গাছের গ্রোথ শুরু হয়। গাছের যদি খুব ভালো গ্রোথ চাও তাহলে কিন্তু এই গাছগুলোকে একটু সানলাইটে অবশ্যই রাখতে হবে। সানলাইট না পেলে কিন্তু এই গাছের ভালো গ্রোথ একেবারেই হবে না। তাছাড়া ফাঙ্গাস প্রবলেম হবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যাবে। এবার বলবো দ্বিতীয় যে পরিচর্যা আমাদের করতে হবে, জেট প্ল্যান্টে জল আমরা কতটা পরিমাণ প্রয়োগ করব। জেট প্ল্যান্ট গাছে জল আমরা সপ্তাহে 2 দিন দেব। যদি আজকের জল দিই, আবার আমরা কিন্তু 4 থেকে 5 দিন পর জল দেব। প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রতিদিন জল দিলে গাছের কাণ্ড পচে যাবে। আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে। টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে বা গাছের পাতা কুঁচকে যাবে, কুঁকড়ে গিয়ে পাতা ঝরে পড়বে। এরপর 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, গাছের ছোট ছোট যে ডাল ব্রাঞ্চগুলো আছে এইগুলো একটু হালকা করে পিঞ্চিং করতে হবে। তার কারণ এখন যেহেতু গ্রোথের সময়, তাই আমরা যদি আমাদের গাছগুলোকে এই সময় সেভ দিতে পারি তাহলে গাছগুলো কিন্তু আরও বেশি ঝোপালো হয়ে উঠবে, তা না হলে গাছগুলো কিন্তু ধীরে ধীরে লম্বা হতে থাকবে। তো এই কাজটা কিন্তু আমাদের এই সময় অবশ্যই করতে হবে। তো দেখো, আমি কিন্তু আমার বাগানের গাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি, তার কারণ একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এইরকমভাবে যদি শেপ দিতে পারো তোমাদের গাছগুলো কিন্তু বনসাই তৈরি হবে এবং খুব সুন্দর দেখতে হবে। তো নিজেদের গাছ কিন্তু নিজেদের মতো করেই এই পরিচর্যা তোমরা অবশ্যই এই কাজটা করে ফেলো। বন্ধুরা, এবার আসি আমরা এই গাছে খাবার কি প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে। দেখো, আমি যেহেতু 2 দিন এই গাছে জল প্রয়োগ করিনি, সেই কারণে টবের মিডিয়া কিন্তু একদম শুকনো। তা সত্ত্বেও গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়নি। তবে বেশি দিন যদি আমরা জল প্রয়োগ না করি তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে। ঠিক যেমন আমরা অতিরিক্ত যদি জল প্রয়োগ করি তাহলেও যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, আবার যদি একেবারে কম জল প্রয়োগ করি তাহলেও গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় বা গাছের কাণ্ডগুলো শুকিয়ে আসে। তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই প্রয়োগ করতে হবে, আর ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে লক্ষ্য রাখতে হবে। তো দেখো, আমি কিন্তু টবের মিডিয়া খুব ভালোভাবে খুশে নিলাম। এবার সাইড থেকে আমি একটু কিনারা বরাবর গ্যাপ তৈরি করে নেব। যদি তোমাদের মনে হয় যে গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে, তাহলে এই সময় অবশ্যই গাছগুলোকে রিপোর্ট করে ফেলো। আমি যেভাবে মাটি তৈরি করার কথা বললাম ওইভাবে মাটি তৈরি করে গাছগুলোকে কিন্তু রিপোর্ট করে ফেলো, কারণ এটাই রিপোর্ট করার আদর্শ সময়। তো এরপর দেখো, এই গাছের মাটি আমি কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি। তো এটা যেহেতু আমি রিপোর্ট করব না, সেই কারণে উপর থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি আমি তুলে নেব এবং এইখানেই আমি খাবার প্রয়োগ করব। তো কি খাবার প্রয়োগ করব? জেট প্ল্যান্ট যেহেতু একটা লিফি প্ল্যান্ট, তাই এই গাছের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমাদেরকে কিন্তু একটু বেশি মাত্রায় প্রয়োগ করতে হয়। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করলে তবেই এই গাছের পাতা সুন্দর হয়, পাতা সবুজ থাকে বা নতুন নতুন গ্রোথ স্টার্ট হয়। তো প্রথমেই যে খাবারটা আমরা এখানে দেবো সেটা হলো কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার দিচ্ছি, তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট এখানে প্রয়োগ করতে পারো। তো আমি এখানে 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট দিয়ে দেবো। তোমরা তোমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু কম্পোস্ট প্রয়োগ করবে। কম্পোস্টের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, তাছাড়া ফসফরাসও আছে আর সামান্য মাত্রায় পটাশিয়ামও আছে। তাই কম্পোস্ট আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। কম্পোস্ট যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ইউজ করা চা পাতা 1 মুঠো পরিমাণ দিয়ে দিতে পারবে। তো এরপর এখানে আমি যেটা প্রয়োগ করব, 1/2 চামচ পরিমাণ চা পাতা অথবা 1 চামচ পরিমাণ চা পাতা, টবের সাইজ অনুযায়ী। আমার টবটা যেহেতু 6 ইঞ্চি সাইজের, সেই কারণে আমি এখানে 1 চামচের সামান্য পরিমাণ কম নিয়েছি চা পাতা। ফ্রেশ চা পাতা, এটা কিন্তু ইউজ করা নয়, ফ্রেশ চা পাতা দিচ্ছি। আর তোমরা যদি চাও এখানে কিন্তু 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা দিতে পারো। আর চা পাতার পরিবর্তে যদি ফ্রেশ চা পাতা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা কফি পাউডারের পাতা, 2 টাকার কফি পাউডারের পাতা 1 লিটার জলে মিশিয়ে তোমরা এখানে প্রয়োগ করতে পারবে যতটুকু পরিমাণ প্রয়োজন। 1 লিটার সবটুকুই যে দিতে হবে তা নয়, যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। তো এরপর আমরা গাছে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। তো জলের সাথে মিশিয়ে দেবো এই চিনির দানার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো এপসাম সল্ট। এপসাম সল্ট আমরা কিন্তু এই সময় অবশ্যই প্রয়োগ করব। তো এই এপসাম সল্ট আমি এখানে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ নিয়েছি। 1 লিটার জলের মধ্যে 2.5 গ্রাম পরিমাণ এপসাম সল্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা প্রতিটা টবের মাটিতে প্রয়োগ করব। যতটুকু পরিমাণ প্রয়োজন, যতটুকু দিলে টবের মিডিয়া ভালোভাবে ভিজে যাবে সেই রকম পরিমাণ আমাদেরকে কিন্তু দিতে হবে। খেয়াল রাখবে যখন এই খাবারটা আমরা প্রয়োগ করব তখন যেন টবের মিডিয়া শুকনো থাকে। ভেজা মাটিতে কোনো রকম কোনো খাবার কিন্তু প্রয়োগ করা যাবে না। মাটি ভেজা থাকা অবস্থায় আবারও আমরা যদি জল প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে বা গাছের কাণ্ডগুলো কিন্তু পচে যেতে থাকবে। গাছের যে মোটা মোটা কাণ্ড এগুলো কিন্তু হঠাৎ করেই পচে যায় এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়।
তো বাগানের প্রত্যেকটা গাছে আমি কিন্তু এবার খাবার দিয়ে দিলাম এবং ভরপুর মাত্রায় এই এপসাম সল্ট মিশ্রিত জল প্রয়োগ করলাম। তোমরা বন্ধুরা এই যে খাবারটা আমি দিলাম এই খাবারের সাথে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে পারো। যদি মনে হয় যে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম আছে তাহলে অবশ্যই প্রয়োগ করবে হলুদ গুঁড়ো। আর গাছের পাতায় যদি কোনো রকম কোনো পচা পাতা দেখতে পাও, প্রচুর পরিমাণে পাতা পচে যায় বা গাছের পাতা যদি প্রচুর পরিমাণে হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে সেই পচা কাণ্ডগুলোকে বা শুকিয়ে যাওয়া কাণ্ডগুলোকে ভালোভাবে কেটে ফেলবে এবং গাছে ভালো মানের কোনো ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে। তাছাড়া একবার অবশ্যই রিপোর্ট করে নেবে। যদি গাছের কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে অবশ্যই একবার রিপোর্ট করতেই হবে। যদি রিপোর্ট করো তাহলে রিপোর্ট করার সময় মিডিয়াতে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা মিশিয়ে রিপোর্ট করবে, তাহলে আর কোনো রকম কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন হবে না। বন্ধুরা, এই ছিল ফেব্রুয়ারি মাসের জেড প্ল্যান্টের পরিচর্যা। আজকের এই ভিডিওতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।